তাহলে আমরা নতুন বছরে চলেই এলাম এবং আজকে আমরা একটা ফুল সিলেবাস টেস্ট যেটা হয়ে গেছে লাস্ট আমাদের, তো সমস্ত সিলেবাস মিলিয়ে 45টা জুলজির প্রশ্ন আমরা ডিসকাস করি। তো মোটামুটি সহজ প্রশ্ন, কারণ নিটে আলটিমেটলি সহজই প্রশ্ন আসে। আমি জানি না পরীক্ষা টরীক্ষা এই সব প্রশ্নে কিন্তু 180তে 180 পাওয়া উচিত। যাই হোক, পুরো সিলেবাসের উপর 45টা প্রশ্ন আমরা ডিসকাস করব। সো প্রথম প্রশ্ন কি বলেছে, কন্ডিশন আন্ডার হুইচ নেচার এলিমিনেট দ্য ইন্টারমিডিয়েট টাইপ, অর্থাৎ মাঝের জনকে এলিমিনেট করে দিচ্ছে আর দুটো এক্সট্রিমকে সিলেক্ট করছে, মানে দুটো এক্সট্রিমকে সিলেক্ট করছে এবং মাঝের জনকে এলিমিনেট করে দিচ্ছে। তাহলে এইটা কি, এইটাকে আমরা কি বলি, এটাকে আমরা কি বলি? তাহলে আমরা জানি ন্যাচারাল সিলেকশন তিন রকমের হয়। একটাকে আমরা বলি স্টেবিলাইজিং, একটাকে বলি ডিসরাপটিভ, একটাকে বলি ডিরেকশনাল। ডিরেকশনাল মানে যখন যে কোনো একটা দিক, নয় এক্সট্রিম এই দিক নাহলে এই দিক, এইটা হচ্ছে ডিরেকশনাল। স্টেবিলাইজিং মানে যখন মাঝের জনকে সিলেক্ট করে, আর যখন দুটো এক্সট্রিমকে সিলেক্ট করে কিন্তু মাঝের জনকে করে না, দ্যাট ইজ ডিসরাপটিভ। তাহলে এটা ডিসরাপটিভ, এটা ডিরেকশনাল এবং এইটা হচ্ছে স্টেবিলাইজিং। তিন রকমের ন্যাচারাল সিলেকশন আসে, প্রশ্ন আসে, তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে ডিসরাপটিভ ন্যাচারাল সিলেকশন। পরের প্রশ্নে যাই। জিন অফ ইন্টারেস্ট সাল 1, যদি সাল 1-এ আমি ঢোকাই তাহলে এটা, এবার ইংরেজিটা কঠিন, ইংরেজিটা খুবই কঠিন, মানে লোকের একটু চাপ হতে পারে। কনফার, এই কথাটা লোকের একটু ইংরেজি চাপ হতে পারে। মোট কথা বলছে, আমি যদি সাল 1-এ একটা কিছু ঢোকাই তাহলে তারপরেও প্লাজমিডের মধ্যে কোন রেজিস্ট্যান্সটা বেঁচে থাকবে। অর্থাৎ আমরা জানি প্লাজমিড, আমাদের যে প্লাজমিডটা সিলেবাসে আছে পিভিআর 322, এইটার দুটো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এর মধ্যে থাকে। একদিকে থাকে অ্যাম্পিসিলিনের রেজিস্ট্যান্স, একদিকে থাকে আর একটা কি টেট্রাসাইক্লিনের রেজিস্ট্যান্স। তাহলে দুটো রেজিস্ট্যান্স থাকে। তাহলে যদি মানে এই জিনগুলো থাকে, মানে এই জিনটা যদি থাকে তাহলে এই প্লাজমিডকে অ্যাম্পিসিলিন ধ্বংস করতে পারবে না, আর যদি এই জিনটা থাকে তাহলে টেট্রাসাইক্লিন ধ্বংস করতে পারবে না। ঠিক আছে, এইবার আমাদের কি বলেছে যে সাল 1 ঢোকানো হয়েছে। তাহলে সাল 1 কোথায় ঢোকে আমি বলেছিলাম মনে রাখার জন্য, বিটিএস মনে রাখবি। এই যে বিটিএস আর্মি টার্মি বলে, তো বিটিএস মনে রাখবি। বিটিএস তুই যদি মনে রাখিস তাহলে তুই মনে রাখবি যে বি ফর ব্যাম, টি ফর টেট্রাসাইক্লিন, এস ফর সালমোনেলা। তাহলে সালমোনেলা কোথায় ঢোকে? সালমোনেলাটা ঢোকে হচ্ছে টেট্রাসাইক্লিনের জায়গায়। তার মানে যখন সাল 1 ঢোকাবো, বিটিএস তুই যদি মনে রাখিস তাহলে বি দিয়ে একটা আর এস দিয়ে একটা, এটা ঢুকবে টেট্রাসাইক্লিনে। তাহলে আমার টেট্রাসাইক্লিনটা চলে যাবে। তার মানে টেট্রাসাইক্লিন যদি চলে যায় তাহলে এরপরে আমি যদি টেট্রাসাইক্লিন দিই তাহলে টেট্রাসাইক্লিনটা কিন্তু মেরে ফেলবে। কিন্তু থেকে যাবে কার? থেকে যাবে হচ্ছে অ্যাম্পিসিলিন, কারণ অ্যাম্পিসিলিনটা ইনট্যাক্ট রয়েছে। অ্যাম্পিসিলিনে কি করে আমি মনে রাখার জন্য বলেছিলাম পিএপি। সো অ্যাম্পিসিলিনের দুটোই পিভিইউ পিএসটি দুটোই অ্যাম্পিসিলিনে ঢোকে, সেটা হচ্ছে অ্যাম্পিসিলিনের জন্য। তাহলে এখানে অ্যাম্পিসিলিনটা থেকে যাবে, বাট যেটা চলে যাবে সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন। তারপরের প্রশ্ন, বারবার এরকম প্রশ্ন আসে, অ্যাপো এনজাইমের সঙ্গে কোন নন প্রোটিন কোফ্যাক্টর। আমি বারবার বলি, এনজাইমের যেটা প্রোটিন পার্ট, এনজাইমের মধ্যে যেটা প্রোটিনের পার্ট, সেইটাকে আমরা বলি অ্যাপো এনজাইম। এবার এই অ্যাপো এনজাইমের সঙ্গে নন প্রোটিন পার্ট হিসেবে তিনজন থাকতে পারে। নন প্রোটিন পার্ট অফ এনজাইমকে কি বলি আমরা? কি বলি আমরা নন প্রোটিন পার্টকে? বল। কোফ্যাক্টর বলি। আমরা কি বলি? কোফ্যাক্টর বলি। তাহলে কোফ্যাক্টর তিন রকমের হয়, আইদার কোএনজাইম হতে পারে, প্রস্থেটিক গ্রুপ হতে পারে, কিংবা মেটাল হতে পারে। অ্যাপোএনজাইম কোএনজাইমের বন্ডটা খুব ট্রানজিয়েন্ট এবং উইক বন্ড হয়, প্রস্থেটিক গ্রুপের সঙ্গে স্ট্রং বন্ড হয়, আর মেটালের সঙ্গে কোঅর্ডিনেট বন্ড জানার দরকার নেই। তাহলে এখানে কি বলেছে, নন প্রোটিন অর্গানিক ফ্যাক্টর যেটা ফার্মলি অ্যাটাচ, মানে শক্তিশালী বন্ড করে অ্যাটাচ থাকে, সেটা কে? তাহলে প্রস্থেটিক গ্রুপ কোএনজাইম, দুটোর মধ্যে কে শক্তিশালী ভাবে অ্যাটাচ থাকে? অবভিয়াসলি প্রস্থেটিক গ্রুপ। প্রস্থেটিক গ্রুপ এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে হিম। কোন এনজাইমে থাকে? ক্যাটালেজে থাকে, পার অক্সিডেজে থাকে। কোএনজাইমের এক্সাম্পল কি? নিয়াসিন। কো এক্সাম্পলের এক্সাম্পল কি? নিয়াসিন। ভিটামিন হয় মেনলি হয় হচ্ছে ভিটামিন, যেগুলো এনএডি এই ফর্মে থাকে। মেটালের এক্সাম্পল কি? জিঙ্ক। কোথায় থাকে? কার্বক্সি পেপটাইডেজ এনজাইমটাতে। তার মানে যখনই তো আমি কেন বলি প্রথম থেকে ফুল সিলেবাস টেস্ট দে, কারণ যখনই তুই ফুল সিলেবাস টেস্ট দিবি, এবং শুধু ফুল সিলেবাস এই এমসিকিউটা না, দেখ এই একটা এমসিকিউ করতে গিয়ে আমরা কিন্তু এই পুরো বায়োমলিকিউলসের যেটা লাস্ট প্যারাগ্রাফ, এটা লাস্ট প্যারাগ্রাফ আমার চোখের সামনে ভাসে, তো এটা বায়োমলিকিউলসের লাস্ট প্যারাগ্রাফটাকে কিন্তু আমরা পুরোটা রিভাইজ করে ফেললাম। তাই শুধু একটা এমসিকিউ মানে একটা এমসিকিউ নয়, ওই পুরো টপিকটা কিন্তু তোর পড়া হয়ে যায়। তারপরের প্রশ্নে যাই। সো ডাইজেশন এক্সট্রা সেলুলার এবং ইন্ট্রাসেলুলার দুটোই কার মধ্যে দেখতে পাওয়া যায়? ডাইজেশন এক্সট্রা সেলুলার এবং ইন্ট্রাসেলুলার, এটা কার মধ্যে দেখতে পাওয়া যায়? কার মধ্যে দেখতে পাওয়া যায়? এটা একদম ওয়ান লাইনের, এখানে বেশি কিছু ব্যাপার নেই। তো এটা দেখতে পাওয়া যায় হচ্ছে আমাদের টিনোফোরার মধ্যে, আমাদের টিনোফোরার মধ্যে। এবার টিনোফোরা অপশানে নেই, টিনোফোরা অপশানে নেই, তাহলে টিনোফোরা নেই, তাহলে কাছাকাছি কি আছে?
টিনোফোরা কি, প্রথম কথা টিনোফোরা তো ট্রিপ্লোব্লাস্টিক নয়, ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল, বাট টিনোফোরার আরেকটা নাম কি, কোমজেলি। কোমজেলি অপশনে রয়েছে, তাহলে এটার উত্তর হচ্ছে কোমজেলি। আর টিনোফোরা সম্পর্কে আরেকটা কি ইম্পর্টেন্ট পয়েন্ট, একটা তো এদের মধ্যে কোম প্লেট থাকে, যেটা কি দিয়ে তৈরি হয়, সিলিয়া দিয়ে তৈরি হয়। একটা তো এই এমসিকিউটা এক্সট্রা সেলুলার ইন্টারসেলুলার। আর একটা কি প্রশ্ন ইম্পর্টেন্ট, বায়োলুমিনিসেন্স দেখা যায়, অর্থাৎ এদের গা থেকে আলো নিঃসরিত হয়। তাহলে এইগুলো তো টিনোফোরা সম্পর্কে জানতে হবে। এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে টিনোপ্ল্যানা। তাই আশা করা যায় যা যা রিভিশন করা সেটা আমরা করে ফেললাম। তারপরের প্রশ্নে যাই, হরমোনে আমার ফেভারিট কোশ্চেন এটা। এই আমি সবসময় বলি যে হরমোন দুভাবে কাজ করে, আইদার কিছু কিছু হরমোন আছে যারা ডিরেক্ট সেল মেমব্রেনকে ক্রস করে নিউক্লিয়াসের কাছে পৌঁছে যায়, আর কিছু কিছু হরমোন আছে যারা সেল মেমব্রেন ক্রস করতে পারে না, তারা এই সেল মেমব্রেনের উপরে রিসেপ্টরের উপর বসে এবং দ্বিতীয় কাউকে মানে কোনো একটা সেকেন্ড মেসেঞ্জারকে পাঠায় কাজ করার জন্য। এবং আমি বলেছিলাম কারা ক্রস করে, শুধু তাদের নামই মনে রাখবি, কারা ক্রস করে, যারা স্টেরয়েড হরমোন এবং যারা থাইরয়েড হরমোন। আর স্টেরয়েড হরমোন কারা, যারা অ্যাড্রিনাল কর্টেক্স থেকে বেরোয় তারা স্টেরয়েড হরমোন, আর যারা তোর সেক্স হরমোন মানে টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এরা হচ্ছে হরমোন। মানে প্রথম কথা, যেহেতু আমাদের এখানে যে হরমোনটা দেখিয়েছে এটা তো ক্রস করেনি, এটা তো রিসেপ্টরের উপর বসেছে, তার মানে এরা এরা নয়। প্রথম কথাটা তার মানে দেখ, ইস্ট্রোজেন শুরুতেই আমি বাদ দিয়ে দিলাম, প্রথমত এরা ইস্ট্রোজেন তো হবে না, কারণ এটা ক্রস করতে পারেনি, এটা আমি প্রথমেই বুঝে গেলাম। এইবার আমি বাকি অপশন দেখে, এটা এনসিআরটির ছবি, খুব একটা মানে মাথা ঘামানোর মধ্যে খুব একটা ব্যাপার নেই, তবে খুব সহজভাবে বললে এবার এটা এনসিআরটির ছবি, এবং এনসিআরটিতে এই ছবিটা যার জন্য রয়েছে সেটা কার জন্য রয়েছে, অবভিয়াসলি অপশন 1 এর জন্য রয়েছে, কারণ এটা একটা ফলিকল স্টিমুলেটিং হরমোন যেটা ক্রস করতে পারে না, এবং সে একটা সেকেন্ড মেসেঞ্জারের থ্রুতে গিয়ে আলটিমেটলি ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ কি, ফলিকলের গ্রোথ করানো, মানে ওভারিয়ান গ্রোথ করানো। এবার কেন বলি ফুল সিলেবাস টেস্ট দেওয়া গুরুত্বপূর্ণ, তুই যখনই এমসিকিউটা করলি তুই জানিস এটা এফএসএইচ, এফএসএইচ সম্পর্কে আর কি কি আছে একটু ভেবে নে না, এফএসএইচ সম্পর্কে আর কি পড়েছিস তুই, পড়েছিস এফএসএইচ সম্পর্কে যে এফএসএইচ হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের প্রথম হরমোন যেটা পিক নেয়, আর 14 দিন আগেও একবার পিক নেয়। তাহলে এইটা যদি 14 দিন হয় তাহলে এটা হচ্ছে এফএসএইচ যা ফার্স্ট পিক নেয়। এটা একটা জিনিস তুই এফএসএইচ সম্পর্কে জানিস। আর কি জানিস এফএসএইচ সম্পর্কে, যে এফএসএইচ অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে বেরোয়। আর কি জানিস এফএসএইচ সম্পর্কে, এফএসএইচ সার্টোলি সেলের উপর কাজ করে ছেলেদের ক্ষেত্রে। সার্টোলি সেল কি করে, নার্ভ সেল। তাহলে এইরকম ভাবে তুই যদি পড়িস তাহলে কিন্তু ফুল সিলেবাস টেস্ট বা এরকম আমার যে ডিসকাশন, এই ডিসকাশন তুই যদি ভালো করে দেখিস তাহলে কিন্তু অ্যাকচুয়ালি তো পুরো জুলজি রিভিশন হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন, এলাইজা, ডিরেক্ট প্রশ্ন, এলাইজা, এলাইজা কার ডায়াগনোসিসে ইউজ হয়, খুব ইজি প্রশ্ন, আমরা সবাই জানি দ্যাট ইজ এইডস। বাট এলাইজা আমরা তোদের কিন্তু সিলেবাসে দু জায়গায় পাই, একটা তো এখানে পাই যে এইডস এর টেস্টে এলাইজা, আর একটা কোথায় এলাইজা পাই, ইয়েস, অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি চ্যাপ্টারে, যেখানে মলিকুলার ডায়াগনোসিস, মানে আমাকে যদি আর্লি ডায়াগনোসিস করতে হয় তাহলে তিনটে আর্লি ডায়াগনোসিস ছিল, কি কি, একটা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, একটা হচ্ছে অটো রেডিওগ্রাফি, এবং একটা হচ্ছে এই এলাইজা। এলাইজার পুরো কথা পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে, পুরো কথা কি, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, এবং তার মাধ্যমে আমরা কি ডিটেক্ট করি, অ্যান্টিজেন অ্যান্টিবডিকে আমরা ডিটেক্ট করতে পারি, এবং এইডস এর ডায়াগনোসিসে এলাইজা ইউজ হয়। কলামস অফ বার্টিনি আমরা কোথায় দেখতে পাই, তাহলে এটা যদি আমাদের কিডনি হয়, কিডনিতে দুটো অংশ থাকে, বাইরের দিকের অংশকে আমরা কি বলি, কর্টেক্স, ভিতরের দিকের অংশকে আমরা বলি মেডুলা, এবং মেডুলাতে কি থাকে, যেটাকে আমরা বলি মেডুলারি পিরামিড বা রেনাল পিরামিড, আমরা সবাই জানি। তাহলে এইবার এখানে কি প্রশ্ন করেছে যে কলাম অফ বার্টিনি কি, তাহলে আমরা জানি কলাম অফ বার্টিনি কি, কলাম অফ বার্টিনি হচ্ছে কর্টেক্সের অংশ যেটা মেডুলার মধ্যে এরকম ঢুকে ঢুকে থাকে। তাহলে কর্টেক্সের অংশ যেটা মেডুলার মধ্যে থাকে সেইটাকে আমরা বলি কলাম অফ বার্টিনি। তাহলে কর্টেক্স ইনটু মেডুলা, কর্টেক্স ইনটু মেডুলা, তাহলে এটা হচ্ছে আমার কলাম অফ বার্টিনি। এনসিআরটিতে নেই, বাট জাস্ট বলার জন্য আরো একটা রয়েছে নিশ্চয়ই জানি, যেটা মেডুলা থেকে কর্টেক্সে যায়, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি মেডুলারি রে, বাট এটা জানার দরকার নেই। পরের প্রশ্নে যাই, আবার এটা একটা সুন্দর ছবি, এটা কার ছবি, আবারও এটা আমাদের ওই অলরেডি এসে গেছে, এটা আবার নিডেরিয়ারি ছবি, সরি টিনোফোরার ছবি। তাহলে টিনোফোরা সম্পর্কে কোনটা কোনটা কারেক্ট জিজ্ঞাসা করেছে, আমি বলেছিলাম এক্সক্লুসিভলি মেরিন, মানে শুধুমাত্র সমুদ্রে থাকে দুজন, একটা হচ্ছে টিনোফোরা, আরেকজনকে ইকাইনোডার্মাটা, আশা করা যায় তোরা ভুলিসনি, মানে নন কডেটসদের মধ্যে দুজন রয়েছে, কডেটসদের মধ্যেও রয়েছে, হেমিকডেটস রয়েছে, সেগুলোতে যাচ্ছি না, বাট নন কডেটসদের মধ্যে দুজন রয়েছে, একটা হচ্ছে
টিনোফোরা আর একটা হচ্ছে ইকাইনোডার্মা, মানে এটা তো ঠিক পয়েন্ট, এরা এক্সক্লুসিভলি মেরুন হয়। সেক্সেস সেপারেট ভাই অনেক পরে হয়, অ্যাস্কেল মিন থেকে তোরা কিন্তু প্রথমবার পড়েছি সেক্স সেপারেট, ছেলে মেয়ে আলাদা আলাদা, ছেলেরা ছোট হয় পিছনটা বেঁকানো হয়, মেয়েরা বড় হয়, তাই সেক্স সেপারেট এরা তো হবে না। অবভিয়াসলি এরা ডিপ্লোপ্লাস্টিক, এদের মধ্যে রেডিয়াল সিমেট্রি এটা দেখতে পাওয়া যায়, কারণ আমি ওই যে অ্যানিমাল কিংডমে যে চার্ট পড়িয়েছিলাম তোদের, যে ফর্মুলা শিখিয়েছি, যে 3টে ফর্মুলাতে বলেছিলাম অ্যানিমাল কিংডমের 80% এমসিকিউ সলভ হয়ে যাবে, সেই ফর্মুলাতে ফেলে দেখ এরা ডিপ্লোপ্লাস্টিক এবং এর রেডিয়াল সিমেট্রি তোর ওই ফর্মুলাতে পড়ে যাবে। এবং অলরেডি এই এমসিকিউটা আমরা করলাম যে এদের ডাইজেশন বোথ এক্সট্রা এবং ইন্ট্রাসেলুলার, তার মানে আমরা দেখতে পাচ্ছি শুধু সিটা, শুধু বিটা ভুল, বাট এ সি ডি তিনটেই হচ্ছে ঠিক। তাহলে অপশন 2। বারবার বলি ফুল সিলেবাস টেস্ট গুলো দেখ বা ভিডিও সলিউশন গুলো দেখ, তোরা কি করিস ভাই কে জানে। যাই হোক, ক্র্যাশ কোর্সে দেখা হবে, কিন্তু আমরা এবার ক্র্যাশ কোর্সে কিন্তু পুরো ক্র্যাশ কোর্সে কিন্তু আমরা অফলাইনে এবার পুরো সিলেবাস, মানে ক্র্যাশ কোর্সটাকে আমরা এবার নিশ্চয়ই ভিডিও দেখতে পাবি, আমরা শুট করেছি, মানে ক্র্যাশ কোর্সটাকে আমরা দুটো ভাগে করছি। প্রথমে তো আমরা আগে 4 দিনে পুরো অফলাইনে পুরো সিলেবাসটাকে একবার শেষ করে দেবো, তারপরে অনলাইনে আবার সিলেবাস শেষ করবো, কারণ অফলাইনে পরেও 30-32 দিন থাকবে। আমরা অফলাইন মক টেস্ট নেবো 1টা থেকে 2টো, এবং অনলাইন মক টেস্ট নেবো মোটামুটি 10টা মতো, এবং আগে অফলাইনে সিলেবাস শেষ করবো 4 দিনে, তারপরে আবার 30-32 দিন অনলাইনে শেষ করবো। সবাইকে চান্স হবে, শুধু ক্র্যাশ কোর্স লঞ্চ করলাম লাভ হলো না। এবং আমি জানি এরপরে জিজ্ঞাসা করবি স্যার কোর্স ফি কত, বলেই দিচ্ছি, মানে সমস্ত কিছু করব, কিন্তু আইডিয়ালি ঠিকভাবে, যেহেতু আমরা অফলাইনও নিচ্ছি 4 দিন, অনেক খরচ বেড়ে গেছে, তো আমাকে সবাই বলেছিল যে 4000 টাকা বা 3500 টাকা নিতে, কিন্তু সেটা তো আমরা পারি না, তাই আমরা ওই 1999 টাকাই রাখবো। এবং ক্র্যাশ কোর্স মার্চে শুরু হবে, এবং প্রথমে অফলাইন 4 দিন হবে, তারপরে 30-32 দিন অনলাইন হবে। আর ফোন নাম্বার আমাদের ওই একটাই, ওই নাম্বারে করে এখন থেকে চাইলে জয়েন, মানে যারা নেই তারা করতে পারিস। আর অবভিয়াসলি আবারও বলে দিচ্ছি, যারা ফিনিক্স ব্যাচের স্টুডেন্ট তারা ভাই এমনি এটা পাচ্ছে, তাই তারা আবার ফোন করে স্যার ক্র্যাশ কোর্স দিন, তারা এমনি ক্র্যাশ করছে। যারা আমাদের কাছে পড়ে না তারা যদি ক্র্যাশ কোর্সের জন্য বলে, তাই আমরা ক্র্যাশ কোর্সটাকে এমন ভাবে প্ল্যান করলাম যাতে কাজে লাগে আর কি। তো যাই হোক, এটাতে আসি আমরা। ইন দ্য অ্যালভিওল, এটা ভুল, এটা CO2 হবে। যাই হোক, CO2 অ্যালভিওলাইয়ের মধ্যে কেন CO2 বেরিয়ে যায়, অ্যালভিওলাইতে কি আছে, মানে সোজা কথা তোকে জিজ্ঞাসা করছে অ্যালভিওলাইয়ের সিচুয়েশন কি। আমরা সবাই জানি অ্যালভিওলাইয়ের মধ্যে অক্সিজেন বেশি, কার্বন ডাইঅক্সাইড কম, তাহলে হাই PO2 থাকে, লো PaCO2 থাকে, ঠিক আছে। সো হাই PO2 লো PaCO2, এটাই হচ্ছে অ্যালভিওলাইয়ের অবস্থা। দ্য স্ট্রাকচার অফ প্রোটিন, যা একটা 3 ডাইমেনশনাল ভিউ, তাহলে আমরা জানি প্রাইমারি স্ট্রাকচার স্ট্রেট লাইন হয় যেখানে পেপটাইড বন্ড হয়, সেকেন্ডারি স্ট্রাকচার হেলিক্স বা বিটা প্লিটেড শীট হয়, আর টার্সিয়ারি স্ট্রাকচার যেটা সেটা 3 ডাইমেনশনাল হয়। তাহলে এটা হচ্ছে আমার টার্সিয়ারি স্ট্রাকচার, তাহলে 3 ডাইমেনশনাল হচ্ছে আমার টার্সিয়ারি স্ট্রাকচার, অপশন 4। তারপরের প্রশ্নে যাই, লিম্বিক সিস্টেমের কোনটা পার্ট নয়? অবভিয়াসলি সেরিবেলাম ভাই, সেরিবেলাম পুরো অন্য জিনিস। সেরিবেলাম কার পার্ট? সেরিবেলাম হচ্ছে হাইন্ড ব্রেনের পার্ট। হাইন্ড ব্রেনে কে কে থাকে? হাইন্ড ব্রেনে থাকে পন্স, মেডুলা আর সেরিবেলাম। পন্স, মেডুলা আর সেরিবেলাম থাকে হাইন্ড ব্রেনে। আর ব্রেন স্টেমে কি থাকে? এটা কিন্তু প্রশ্ন বারবার আসবে। হাইন্ড ব্রেনে কে কে? পন্স, মেডুলা, সেরিবেলাম। ব্রেন স্টেমে কে কে? মিড ব্রেন, পন্স, মেডুলা, সেরিবেলাম নয়। তাই এই প্রশ্নটা বারবার আসে যে হাইন্ড ব্রেনের কে পার্ট নয় বা ব্রেন স্টেমের কে পার্ট নয়। আর এটা হচ্ছে লিম্বিক সিস্টেমের পার্ট। লিম্বিক সিস্টেম কি করে? আমাদের এই যে মেমোরি, ইমোশন, এগুলোকে কন্ট্রোল করে হচ্ছে লিম্বিক সিস্টেম। অ্যামিগডালা, হিপোক্যাম্পাস, আরো কেউ থাকে কি? হ্যাঁ, আরো কেউ থাকে স্যার, হাইপোথ্যালামাসও এদের পার্ট। এটিপিএস কোথায় দেখতে পাওয়া যায়? তাহলে এইটা হচ্ছে আমাদের মায়োসিন। মায়োসিন একটা ডবল রিং, ডবল চেন পলিমার, এবং মায়োসিনের কি কি রয়েছে? একটা হেড রয়েছে, একটা আর্ম রয়েছে, এবং একটা টেল রয়েছে। 3টে পার্ট রয়েছে মায়োসিনের। এবং মায়োসিনের ক্ষেত্রে মায়োসিনের যে এনজাইম যেটা এটিপি কে ভাঙে, যার জন্য তোর এই ক্রস ব্রিজ তৈরি হচ্ছে, পাওয়ার স্ট্রোক দিচ্ছে, সে কোথায় থাকে? মায়োসিনের হেডে এই এনজাইমটা। তাহলে এখানে তো তোকে মায়োসিনের হেড অত স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করেনি, তুই সিম্পলি মায়োসিন বলবি, বাট স্পেসিফিক্যালি বললে মায়োসিনের কোন পার্টে থাকে? মায়োসিনের হেডে থাকে। তারপরে প্রশ্ন, সুইট পটাটো এবং পটাটো। আমি মাধ্যমিকের ক্লাস নিয়েছি, যারা দেখিসনি তারা দেখতে পারিস। অক্সিজম মাধ্যমিক বলে আমরা একটা চ্যানেল ক্রিয়েট করেছি। আমি সারা বছর তো নিতে পারবো না, তবে মাধ্যমিকের আগে আমি প্রত্যেকবার চেষ্টা করব একবার এসে যদি রিভিশন করানো যায়। তো মাধ্যমিকেও এই প্রশ্ন আসে, এবং নিটেও আসে, উচ্চ মাধ্যমিকেও আসে, কম্পিটিটিভ পরীক্ষায় অন্য কোনো পরীক্ষা পরে দিবি এটা আসে। ওই সমস্ত সমবৃত্তি অঙ্গ, ওই অভিসারী, অপসারী, অভিযোজন। এবার বাংলা আমার পড়তে গিয়ে মাথা খারাপ হয়ে গেছিল ভাই, মাধ্যমিক পড়া থেকে আমি সিলেবাস তো জানি, এবার বাংলা মুখস্থ করতে হবে, আমি শব্দগুলোই ভুলে গেছি। অভিসারী, অপসারী মানে মাথা খারাপ করা কাণ্ড। বাট এখানে ওরকম ব্যাপার নেই। তো সুইট পটাটো এবং পটাটোটা কি? সুইট পটাটো এবং পটাটো হচ্ছে তোর বেসিক্যালি দেয়ার, বাংলায় বললে সমবৃত্তীয়, এখন বাংলাটা শিখে গেছি।
এই শব্দটা শিখে গেছি আর কি। এটা অ্যানালোগাস স্ট্রাকচার। তো এরা হচ্ছে অ্যানালোগাস, মানে এদের স্ট্রাকচার আলাদা বাট এদের কাজ একই রকম, বা বাইরে থেকে এদেরকে একই রকম দেখতে। এবং সবসময় এটা কি টাইপের অভিযোজন, মানে অভিযোজন বলছি সরি, এভলিউশন, এটা হচ্ছে কনভার্জেন্ট এভলিউশন, যেটাকে বাংলায় মনে হয় বলে অভিসারী অভিযোজন। সো কনভার্জেন্ট এবং অ্যানালোগাস, সো বোথ 1 and 2 আর কারেক্ট, সুইট পটেটো অ্যান্ড পটেটো। কম্পিটিটিভ ইমিডিয়েট সাকসিনেট, লোকের মানে মাথা খারাপ হয়ে গেছে এই কোশ্চেন এসে এসে, বুড়ো হয়ে গেছিস তোরা। তাহলে এনজাইম হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজিনেস, এর নর্মাল সাবস্ট্রেট হচ্ছে সাকসিনেট, আর একে ইনহিবিট করে কে? একে ইনহিবিট করে হচ্ছে ম্যালোনেট। তাহলে ম্যালোনেট কি? ম্যালোনেট হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর। আচ্ছা, বয়সকালে আমরা দেখেছি হাড় ভঙ্গুর হয়ে যায়, তো আমাদের ঠাকুমা পড়ে গেলেই হাড় ভেঙে যায়, চট করে হাড় ভেঙে যায়। তো কেন এরকম হাড় ভেঙে যায়? তার কারণ যখন একটা মেয়ের বয়স হয়ে যায় তখন অবভিয়াসলি তার ইস্ট্রোজেন কমে যায়। এবং এটা কোন রোগের সম্পর্কে? আচ্ছা, এটা কোন রোগ জিজ্ঞাসা করছে, এটা খুব সিম্পল। হাড় ভঙ্গুর হয়ে যাচ্ছে মানে হাড় পোরাস হয়ে যাচ্ছে, ভঙ্গুর হয়ে যাচ্ছে, সো দ্যাট ইজ অস্টিওপোরোসিস। গাউট মানে কি? ইউরিক অ্যাসিড ডিপোজিশন। আর্থ্রাইটিস মানে কি? ইনফ্লামেশন অফ জয়েন্ট। পোলিও তোদের সিলেবাসে নেই, বাট পোলিও কিরকম রোগ? ভাইরাল রোগ, ইটস এ ভাইরাল ডিজিজ, মনে রাখি সেটা শুধু। ফ্যামিলি প্ল্যানিং কবে চালু হয়েছে? ফ্যামিলি প্ল্যানিং আমাদের দেশে, এটার মধ্যে কোনো বুদ্ধি নেই, 1951 সালে ফ্যামিলি প্ল্যানিং শুরু হয়েছে। মিডগাট এবং হাইন্ডগাট, তাহলে আরশোলার 3টে গাট আছে, ফোরগাট, মিডগাট এবং হাইন্ডগাট। তাহলে ফোরগাট, মিডগাট এবং হাইন্ডগাট। ফোরগাট এবং মিডগাটের মাঝে কি থাকে? 6 থেকে 8টা হেপাটিক সিকি থাকে। তাহলে এরা কি? এরা হচ্ছে হেপাটিক সিকি। এরা কোথায় থাকে? ফোরগাট এবং মিডগাটের মাঝে। বাট তোকে জিজ্ঞাসা করেছে মিডগাট এবং হাইন্ডগাট। মিডগাট হাইন্ডগাটের মাঝে কি থাকে? এখানে কুচু 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 কি থাকে? এগুলো এগুলো হচ্ছে ম্যালপিজিয়ান টিবিউল। ম্যালপিজিয়ান টিবিউলের কাজ কি? এক্সক্রিশন করা। এবং কি এক্সক্রিশন করে আরশোলা? ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড আরশোলা ছাড়া আর কে করে? পাখিও করে, পাখি, বার্ডস। তাহলে 100 থেকে 150 ম্যালপিজিয়ান টিবিউল থাকে মিডগাট এবং হাইন্ডগাটের মাঝে। তারপরের প্রশ্নে যাই। ম্যাচ দ্য কলাম, তোকে সংখ্যা বলেছে, কে কত সংখ্যায় থাকে। তো এটা হচ্ছে বেসিক, সব থেকে বেশি থাকে আরবিসি, তারপরে থাকে ডাব্লিউবিসি, তারপরে থাকে আরবিসি, তারপরে থাকে প্লেটলেট, তারপরে থাকে ডাব্লিউবিসি। এটা হচ্ছে রক্তের মধ্যে সংখ্যা। আরবিসি 50 লাখ থাকে, প্লেটলেট 2 লাখ থাকে, ডাব্লিউবিসি 5000 থাকে। এইটা হচ্ছে মোটামুটি ব্যাপার। এবার তোদের তো মিলিয়নে রয়েছে, তো 5 মিলিয়ন, এটা 2 লাখ, এটা 5000। আচ্ছা, এইবার ডাব্লিউবিসির মধ্যে আবার সব থেকে বেশি কে থাকে? নিউট্রোফিল, তারপরে থাকে লিম্ফোসাইট, তারপরে তোর এবার মোনোসাইট, ইওসোনোফিল, বেসোফিল, এইভাবে পুরো ব্যাপারটা থাকে। যাই হোক, এবার এখানে কি জিজ্ঞাসা করেছে? এখানে তোকে জিজ্ঞাসা করেছে ম্যাচ করতে হবে। তাহলে আরবিসি, প্রথম কথা আরবিসি হচ্ছে সব থেকে বেশি, 50 থেকে 55 লক্ষ, তার মানে সি হয়ে যাচ্ছে আমার 1। প্লেটলেটও অপশনে রয়েছে, প্লেটলেট হচ্ছে 1.5 থেকে 3.5 লক্ষ, তাহলে ডি হয়ে গেল 2। C1 D2, ভাই একটা অপশনই আছে, আমি আর টাইম নষ্ট করছি না, বাকি তোদের কাউন্ট বলে দিলাম, দেখে নিস। বাট আমি দেখতে পাচ্ছি C1 D2 একটা অপশনই আছে, বাকিগুলো অটোমেটিক্যালি ম্যাচ করে যাবে। দেখ নিউট্রোফিল সব থেকে বেশি থাকে 60 to 65%, নিশ্চয়ই B5 হবে। হ্যাঁ দেখ B5, নিউট্রোফিল সব থেকে বেশি থাকে। তারপরের প্রশ্ন, স্ম্যাক, নেশা, নেশা এগুলো পড়িয়ে তো গুঁড়িয়ে দিলাম একদম ফিনিক্স ব্যাচে, ছেলেপুলে ওইসবই মানে শুধু ক্লাস করছে। আর মানে স্ম্যাক আর একটা নাম কি? ব্রাউন সুগার, আর একটা নাম কি? হেরোইন। সো ইটস হেরোইন বেসিক্যালি। সো ইটস এ বেসিক্যালি হেরোইন, যেটাকে আমরা স্ম্যাক নামে চিনি, এবং ইটস কেমিক্যালি বেসিক্যালি মরফিনের একটু চেঞ্জ ভার্সন, ডাইঅ্যাসিটাইল মরফিন। তাহলে ডেড। এবং এটাকে আমরা কিভাবে নেওয়া হয়? এটা আইদার ইনজেকশন বা স্নটিং এর মাধ্যমে। এদের কোনো গন্ধ নেই, এদের কালার নেই, এবং এরা তেতো হয়। এবং এরা কাকে কাকে ডিপ্রেস করে? ব্রেনকে ডিপ্রেস করে, এরা জিআইটি কে ডিপ্রেস করে, দুটোকেই এরা ডিপ্রেস করে দেয়। তো এরকম সমস্ত সাইড এফেক্ট হয়, ব্রেনকে ডিপ্রেস করে দেয়। কোনটা কোথায় দেখতে পাওয়া যায়? ফাইন। আচ্ছা আমরা সবাই, আচ্ছা খুব ইজি প্রশ্ন, জাংশন থেকেও কিছু প্রশ্ন, এটা মোটামুটি ওই টিস্যু চ্যাপ্টারের প্রশ্ন, ঠিক এনসিআরটি নয় বাট কাছাকাছি বলতে পারিস। বাট সিলিয়েটেড কলামনার, এটা আমরা সবাই জানি, ব্রঙ্কিওল এবং ফ্যালোপিয়ান টিউব, মানে সিলিয়েটেড এপিথেলিয়াম দেখতে পাওয়া যায়। ওখানে তো অ্যাকচুয়ালি কলামনার ঠিক থাকে না। যাই হোক, সিলিয়েটেড এপিথেলিয়াম হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এটা আমরা একটা জানি। তাহলে এ হয়ে গেল 3। অ্যাডহারিং জাংশন, আমি বলেছিলাম অ্যাডহারিং জাংশন মানে দুটো সেলের মধ্যে যে সিমেন্টিং করছে, সে হচ্ছে অ্যাডহারিং জাংশন। সিমেন্টিং কথাটা নিশ্চয়ই আছে, ইয়েস। বি হচ্ছে 5, তাহলে A3 D5 হয়ে গেল আমার।
হেপারিন ছোটবেলা থেকে পড়ে আসছিস, একদম ক্লাস 6 থেকে। রক্তকে তরল রাখতে কে সাহায্য করে? উত্তর কি? হেপারিন। তাহলে সি আমার কি হচ্ছে? সি হচ্ছে আমার 4, অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে হেপারিন হচ্ছে আমার অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে A3 B5 C4 একটাই অপশন আছে ভাই, আর বাকিগুলো পড়ছি না। মোটামুটি তোরা পড়ে নিস, কারণ বাকিগুলো অতটা তোদের পরীক্ষাতে আসবেও না নিটে। জিন থেরাপি ভাই, এরা এমডি মেডিসিনের লং কোশ্চেন। জিন থেরাপি, ঠিক আছে, জিন থেরাপি হচ্ছে এমডি মেডিসিনের লং কোশ্চেন। যারা মেডিসিনে এমডি করছে তাদের এটা লং কোশ্চেন, জিন থেরাপি। কিন্তু সেটা এনসিইআরটি তেও রয়েছে, অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি চ্যাপ্টারে। 1990 সালে 4 বছরের মেয়ে, তার কি হয়েছিল? তার একটা জিন ছিল না, এডিএ জিন। তাই সেই এডিএ জিনটাকে আমরা কিসের থ্রুতে ঢুকিয়েছিলাম? রেট্রোভাইরাসের থ্রুতে ঢুকিয়েছিলাম এবং লিম্ফোসাইটে ঢুকিয়েছিলাম। তাহলে এই হয়ে গেল তোর এমসিকিউর পয়েন্ট জিন থেরাপি সম্পর্কে, যেগুলো আমার লাগে। এবার দেখা যাক এটা কি দিয়েছে। জিন থেরাপি ইজ দ্য ইনসার্শন অফ জিন ইনটু অ্যান ইন্ডিভিজুয়াল সেল এন্ড টিস্যু টু ট্রিট ডিজিজ, প্রোডাকশন অফ হার্মফুল। না, হার্মফুল জিন কেন তৈরি করব? জিন মিউটেশন কেন করবো? না, অবভিয়াসলি আমি জিন দিয়ে ঠিক করছি। অপশন 1। জিন থেরাপিতে আমরা কি করি? কারো একটা জিন খারাপ, যেরকম এই মেয়েটার এডিএ জিনটা খারাপ ছিল, তাহলে এডিএ জিনটা ভালো করে দিয়েছিলাম। আচ্ছা ইনকারেক্ট দিয়েছে, কারেক্ট সরি ইনকারেক্ট দিয়েছে, এটা কারেক্ট অপশন ওটা। তাহলে ইনকারেক্ট হবে বোথ 2 and 3, দুটোই ভুল, আমি খেয়াল করিনি। যাই হোক, তো ইনকারেক্ট হচ্ছে বোথ 2 and 3। বাট যেটা বলছি, জিন থেরাপি মানে কি? জিন থেরাপি মানে হচ্ছে ভালো জিন দেবো, কারুর জিন নেই তাহলে তাকে জিন দেবো, বা কারুর খারাপ জিন আছে সেই জিনটাকে ডিলিট করে দেবো, বা কোনো একটা খারাপ জিন আছে সেটাকে এডিট করব। এই জিন ডিলিশন, জিন এডিশন মানে এডিট করব, এবং জিন অ্যাডিশন, এই জিনিসটাকেই বলা হয় জিন থেরাপি। এটা লং কোশ্চেন, 10 নম্বরের প্রশ্ন আসে জিন থেরাপিতে এমডি মেডিসিনে। বুঝবে তো ফলোইং? আমি বলছি সেটা, আমি মেডিসিন পড়াই, আমি নিট পড়াচ্ছি এতদিন ধরে, বাট আমি সব থেকে বেশি নার্ভাস এবং এক্সাইটেড হয়েছি মাধ্যমিক পড়াতে গিয়ে। প্রথম কথাই অপসারী অভিসারী সমস্ত সববৃত্তীয় এইসব করে দেখছি শিম্পাঞ্জি ডিবির মধ্যে কাঠি ঢোকাচ্ছে, সেখান দিয়ে উই পোকা বেরোচ্ছি, সব দেখে মাথা ফাতা পুরো খারাপ হয়ে গেছে আমার। যাই হোক, তবে আমি লাইফ সায়েন্সটা শেষ করবো অ্যাটলিস্ট মাধ্যমিকের আগে, 25-এর আগে। অক্সিমাম মাধ্যমিক চ্যানেলটা একটু প্রমোশন করছি আর কি, একটু দেখুক, ফ্রিতেই যখন পড়াচ্ছি তাহলে লোকের কাজে লাগানো উচিত। Which of the following cell secrete testicular hormone called androgen? তাহলে আমরা সবাই জানি কোন সেল থেকে অ্যান্ড্রোজেন বেরোয়। অবভিয়াসলি কোন সেল থেকে বেরোয়? লিডিক সেল থেকে বেরোয়। আমি বারবার বলেছি এলএইচ কার উপর গিয়ে কাজ করে? লিডিকের উপর কাজ করে, এবং লিডিক থেকে কি বেরোয়? অ্যান্ড্রোজেন, এবং মেন অ্যান্ড্রোজেনের নাম কি? টেস্টোস্টেরন। পরের প্রশ্নে যাই। ক্যান্সার সেল দূরে ছড়িয়ে পড়ছে, ক্যান্সার সেল দূরে ছড়িয়ে পড়ছে, কোশ্চেনটা কি আছে? ও, আমি তাড়াহুড়ো করছি একটু। লিডিক সেলেরই আরেকটা নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল। আমাকে আমার টিম থেকে বলছে যে আরেকবার কোশ্চেনটা দেখতে। হ্যাঁ ঠিক, লিডিক সেলের আরেকটা নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল। তো ইন্টারস্টিশিয়াল সেল এবং লিডিক সেল দুটোই একই নাম, একই মানে, তাহলে বোথ 1 and 2 উত্তর হবে। ভাই আমিও মাঝে মাঝে সিলি মিস্টেক করে ফেলি, তোদেরকে গালাগাল দিয়ে লাভ নেই, ঠিক আছে? একটু এক্সাইটেড হয়ে গেছি, একটু মানে অন্য কথা বলতে গিয়ে, হ্যাঁ মানে বোথ। আচ্ছা এবার একটু সিরিয়াসলি দেখবো, সিলি মিস্টেক আর করবো না। চলো, লিডিক সেলেরই আরেকটা নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল। লিডিক সেলেরই আরেকটা নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল। কোথায় থাকে? সেমিনিফেরাস টিবিউল, তার মাঝে থাকে লিডিক সেল। আর সেমিনিফেরাস টিবিউলের দেয়াল কে তৈরি করে? সার্টোলি সেল তৈরি করে। চলো, ক্যান্সার সেল দূরে ছড়িয়ে পড়ছে, এটাকে আমরা কি বলে? এবার আর পুরোটা পড়ে নিই ভাই। হ্যাঁ, এক্সেপ্ট নেই, নট নেই, 4টে অপশন পড়ে নিলাম। দূরে ছড়িয়ে পড়ে ক্যান্সার সেলকে, তাকে বলে মেটাস্ট্যাসিস। এবং এটাকে কি ধরনের ক্যান্সার বলে? ম্যালিগনেন্ট টিউমার। বিনাইন হলে ছড়াতো না, বাট ম্যালিগনেন্ট হলে ছড়িয়ে পড়বে। কেন? কারণ কন্ট্যাক্ট ইনহিবিশনটা নষ্ট হয়ে যাচ্ছে। ইসিজিতে পি ওয়েভ বারবার আসে, পি কিউআরএস টি। পি ওয়েভ মানে কি? এট্রিয়াল ডিপোলারাইজেশন। এট্রিয়াল ডিপোলারাইজেশন মানে নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেল। কিউআরএস মানে কি? কিউআরএস মানে হচ্ছে ভেন্ট্রিকেলের ডিপোলারাইজেশন। ভেন্ট্রিকেলের মানে ভেন্ট্রিকেলের সেলগুলো নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেল। আর টি মানে কি? ভেন্ট্রিকেলের রিপোলারাইজেশন। ক্লাসে এগুলো বুঝিয়ে দিয়েছি কিন্তু, যে নেগেটিভ টু পজিটিভ কি ব্যাপার এগুলো। এটা মানে হচ্ছে আবার পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে টি ওয়েভ। তাহলে পি ওয়েভ, কিউআরএস ওয়েভ এবং টি ওয়েভ। এট্রিয়াল ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। তাহলে এখানে পি ওয়েভ জিজ্ঞাসা করেছে, মানে ডিপোলারাইজেশন অফ এট্রিয়া। ডিপোলারাইজেশন অফ এট্রিয়া। পরের প্রশ্ন, অ্যান্টি। আমি যখনই বলেছি অ্যান্টি কথাটা রয়েছে, অ্যান্টি দেওয়া হচ্ছে মানেই কি দেওয়া হচ্ছে? অ্যান্টিবডি দেওয়া হচ্ছে। অ্যান্টিবডি যদি ডাইরেক্ট দেওয়া হয়, কি ইমিউনিটি? প্যাসিভ ইমিউনিটি। এটা কি ন্যাচারাল? না, ন্যাচারাল হলে মায়ের শরীর থেকে যেত, মায়ের শরীর থেকে, মায়ের বুকের দুধ দিয়ে অ্যান্টিবডি যাচ্ছে, সেটা ন্যাচারাল। বাট দিস ইজ অবভিয়াসলি তুই ইনজেকশন দিয়েছিস, মানে দিস ইজ আর্টিফিশিয়াল
প্যাসিভ ইমিউনিটি। সো আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি, অপশন 1। তারপরে প্রশ্নে যাই, অ্যালডোস্টেরন কার রিঅ্যাবজর্পশন করায়? তাহলে আমরা জানি অ্যালডোস্টেরন এই তো ডিস্টাল কনভলিউটেড টিবিউল এবং কালেক্টিং ডাক্টে কার রিঅ্যাবজর্পশন করায়? সোডিয়ামের রিঅ্যাবজর্পশন। কারকে ছেড়ে দেয়? পটাশিয়ামকে ছেড়ে দেয়। তাহলে সোডিয়াম এবং জলের রিঅ্যাবজর্পশন করায়, সেই জন্যই তো অ্যালডোস্টেরন বিপি বাড়ায়। রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, যেখানে আলটিমেটলি যদি আমাদের বিপি কমে যায় বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে যায়, তখন রেনিন বেরোয়। রেনিন কোথা থেকে বেরোয়? জাক্সটা গ্লোমেরুলার সেল থেকে বেরোয়। সে তৈরি করে অ্যাঞ্জিওটেনসিন। অ্যাঞ্জিওটেনসিন কোথায় তৈরি হয়? অ্যাঞ্জিওটেনসিন 1 তৈরি হয় লিভারে, আর অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি হয় লাংসে, এবং সে তৈরি করে অ্যালডোস্টেরন, যে সোডিয়াম ওয়াটারের রিঅ্যাবজর্পশন করায়। তাহলে সোডিয়ামের রিঅ্যাবজর্পশন করায়। যদি আরো একটা দিত তাহলে কার বলতাম? ওয়াটারও বলতাম। আচ্ছা, বাইরে আওয়াজ হচ্ছে, ঘাবড়ে গেলাম। আচ্ছা, এই রোগটা কার সম্পর্কে? বুদ্ধি কম, চামড়া গন্ডগোল, বোবা এবং কথা বলতে পারে না, হাইট কম। তার মানে প্রেগনেন্সিতে কোনো একটা মায়ের হাইপোথাইরয়েডিজম হয়েছে, থাইরয়েড হরমোন কমে গেছে, তাহলে তার যে বাচ্চা জন্মাবে সে এরকম নিয়ে জন্মাবে, এবং সেই রোগটাকে আমরা কি বলবো? ক্রেটিনিজম। সেই রোগটাকে আমরা কি বলবো? ক্রেটিনিজম। আর গ্রোথ হরমোন যদি কমে যায় সেটাকে আমরা কি বলি? যদি গ্রোথ হরমোন কমে যায় সেটাকে আমরা কি বলি? ডোয়ার্ফ। সেটাকে আমরা বলি ডোয়ার্ফিজম। তাহলে কম হাইটের বাচ্চা দুটো কারণ আমাদের এনসিআরটি তে পড়ি। একটা হচ্ছে ডোয়ার্ফ, যেটা গ্রোথ হরমোন কমে যাওয়ার জন্য হয়, আর একটা হচ্ছে থাইরয়েড কমে যাওয়ার জন্য প্রেগনেন্ট মায়েদের যে বাচ্চা জন্মায় তাদেরও হাইট কম হয়, সেটাকে আমরা বলি ক্রেটিনিজম। তারপরের প্রশ্ন, কোন হরমোন এর মধ্যে হাইপার গ্লাইসেমিক, অর্থাৎ গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয়? হাইপার মানে বাড়িয়ে দেয়, কাকে বাড়ায়? গ্লুকোজকে বাড়ায়। তাহলে কে গ্লুকোজ বাড়াচ্ছে রক্তে? আমি বলেছি বহুত হরমোন আছে যারা গ্লুকোজ বাড়ায়, যেরকম তোদেরকে আমি বোর্ড নোটেই লিখেছিলাম, অ্যাড্রিনালিন আছে, গ্লুকাগন আছে, অ্যাড্রিনালিন আছে, গ্লুকাগন আছে, কর্টিসল আছে। তিনটে হরমোনের নাম তোদেরকে আমি লিখেছিলাম, যারা কি করে? যারা রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়ায়। আর রক্তে গ্লুকোজের পরিমাণ কমায় কে? একজন, একা লড়াই করছে, যার নাম হচ্ছে ইনসুলিন। তাহলে এখানে বলেছে বাড়ায় কে, এবং এই অপশন অনুযায়ী গ্লুকাগন একমাত্র যেটা অপশনে রয়েছে। কার্পেল এবং মেটাকার্পেল বুড়ো আঙুলের, মানে এই জয়েন্টটা কোন জয়েন্ট? দিস জয়েন্ট। বুড়ো আঙুলের কার্পেল মেটাকার্পেলে কোন জয়েন্ট? দিস ইজ মাই স্যাডেল জয়েন্ট। এটা কি টাইপের জয়েন্ট? এটা সাইনোভিয়াল টাইপের জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে আর কে কে রয়েছে? বল এন্ড সকেট, হাঁটু, হিঞ্জ, অ্যাটলাস অ্যাক্সিস, পাইভট, বিটুইন কার্পালস, গ্লাইডিং, স্যাডেল। তাহলে এই জয়েন্টগুলো আমাদের সাইনোভিয়াল জয়েন্টের মধ্যে। সাইনোভিয়াল জয়েন্ট ছাড়া আর কি কি জয়েন্ট রয়েছে? ফাইব্রাস জয়েন্ট রয়েছে, যেটা আমাদের ক্রেনিয়াল সুচার, দুটো মাথার হাড়ের মধ্যে। আর কি রয়েছে? কার্টিলেজিনাস জয়েন্ট রয়েছে আমাদের শিরদাঁড়ার হাড়গুলোর মধ্যে। তাহলে পুরো জয়েন্ট রিভিশন হয়ে গেল। এটা কার স্ট্রাকচার? দেখেই বোঝা যাচ্ছে এটা লেসিথিনের স্ট্রাকচার, কারণ এই যে ফসফেট গ্রুপটা রয়েছে এবং ওপরে রয়েছে লেসিথিনের। মানে কি? লেসিথিন মানে হচ্ছে তোর ডাইপালমোটিল, মানে দুটো পামিটিক অ্যাসিড থাকে, ফসফাটিডিল কোলিন, ফসফাটিডিল কোলিন, এই গ্রুপটা হচ্ছে কোলিন গ্রুপ। তো ডাইপালমোটিল, এই দুটো হচ্ছে পামিটিক অ্যাসিড, এবং ফসফাটিডিল কোলিন এটা কি? এটা হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিড আমরা কোথায় দেখতে পাই? এই প্রশ্নটা করতে পারে। ফসফোলিপিড আমরা দেখতে পাই সেল মেমব্রেন, কোষ পর্দায় দেখতে পাই। আর কোথাও দেখতে পাই? ব্রেনে দেখতে পাই। আর কোথাও দেখতে পাই? স্পেশালি লেসিথিন দেখতে পাওয়া যায় লাংসের মধ্যে অ্যাজ এ সারফ্যাক্ট্যান্ট, সারফ্যাক্ট্যান্ট হিসাবে কাজ করে। পরের প্রশ্নে যাই, এর মধ্যে কোনটা কমিউনিকেবল নয়? ইনকারেক্ট। এবার আর সিলি মিস্টেক করবো না ভাই, ইনকারেক্ট বলেছে। তাহলে কোনটা কমিউনিকেবল নয়, মানে কোনটা কমিউনিকেবল নয়, কোনটা ছড়ায় না একজন থেকে আরেকজনের, কোনটা ছড়ায় না? এডস তো ছড়ায় ভাই, মিজলস প্লেগও ছড়ায়, টিবিও ছড়ায়, টাইফয়েড, হিমোফিলিয়া। অপশানে গন্ডগোল আছে, অপশানটা একটু গন্ডগোল আছে। তবে আমি যদি এই চারটে অপশানে আমাকে যদি পরীক্ষায় দেওয়া হয়, আমি কোনটা চুজ করবো আমি তোকে বলে দিচ্ছি। আমার তো কোনো অপশান নেই, আমি মার্কস পেয়ে যাব। ইনফ্লুয়েঞ্জা মানে তো নর্মাল ফ্লু, ভাইরাল ফিভার, তুই কাশলি আরেকজনের মধ্যে চলে যাবে, হবে, এটা ছড়াবি। এডস ছড়ায়, সেক্সুয়াল ট্রান্সমিটেড, একজন থেকে আরেকজনের ছড়ায়, তাহলে এটা কমিউনিকেবল। মিজলস, প্লেগ সবই ছড়ায়। মিজলসের র্যাশ হয়, একজনের থেকে আরেকটা বাচ্চার মিজলস হতে পারে। প্লেগের মাঝে মাঝে আউটব্রেক হয়, তো পর পর গ্রামের পর গ্রাম লোকে আগে প্লেগে মারা যেত, এটাও কমিউনিকেবল। এসটিডি মানে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, বলছেই ট্রান্সমিট হয়। টিবি,
টিভি থাকলে কাশছে, আরেকজনের শরীরে টিভি চলেছে, এটাও কমিউনিকেবল। একমাত্র এর মধ্যে হিমোফিলিয়া, এটা একটা জেনেটিক রোগ, তাহলে এটা ছড়ানোর ব্যাপার নেই, মানে একজনের হিমোফিলিয়া থাকলে তো পাশের জনের হিমোফিলিয়া হবে না, তাই এইটা নন কমিউনিকেবল। কিন্তু টাইফয়েড কি নন কমিউনিকেবল? ডিফিকাল্ট। টাইফয়েডকে নন কমিউনিকেবল বলা যাবে না, কারণ টাইফয়েড আলটিমেটলি কারুর হলো, সে তার স্টুলের সঙ্গে মানে তার থেকে ইনফেকশনটা কোনোভাবে, বাট বেটার টাইফয়েড এর মধ্যে বেস্ট অপশন, কারণ টাইফয়েড আমাদের খাবার মাধ্যমে ঢোকে, কিন্তু আমার টাইফয়েড হলেই আমার পাশের লোকের টাইফয়েড হয়ে যাবে এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তবুও পুরোপুরি বলা যায় না, তবে এর মধ্যে বেস্ট অপশন হচ্ছে 4, কারণ বাকিগুলো তো একেবারেই নয়। মাল্টিলোব নিউক্লিয়াস, এ তোদের ক্লাসে পড়িয়েছি, অনেকগুলো নিউক্লিয়াস রয়েছে, কার এটা আর পড়বই না। মাল্টিলোব নিউক্লিয়াস এবং গ্র্যানিউল আছে, গ্র্যানিউল আছে মানে গ্র্যানুলোসাইট, এবং মাল্টিলোব মানে একজনই, সেটা হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল অপশনে নেই, নিউট্রোফিল অপশনে নেই, তাহলে কি রয়েছে? পিএমএনএল। পিএমএনএল কথা তোরা কোথায় পড়েছিস জানিস? তোরা এদের পড়েছিস ইননেট ইমিউনিটির মধ্যে অ্যাজ আ সেলুলার ব্যারিয়ার, পড়েছিস তো সেলুলার ব্যারিয়ারের মধ্যে, কারণ এই পিএমএনএল বা নিউট্রোফিল কি হিসাবে কাজ করে আমাদের বডিতে? আমাদের বডিতে এরা ম্যাক্রোফাজ হিসাবে কাজ করে, এরা ইননেট ইমিউনিটির পার্ট। তারপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনকারেক্ট, কোনটা ভুল বলতে হবে? এরিথ্রোপাইটিন আরবিসি তৈরি করে, এটা ঠিক। গ্যাস্ট্রিন এইচসিএল পেপসিনোজেন সিক্রিট করে, এটা ঠিক। সিসি কি বাইল জুস সিক্রিট করায় এবং ইনহিবিট করে গ্যাস প্যানক্রিয়াটিক জিআইপি, না সিসিকে বাইল জুস সিক্রিট করে এটা ঠিক, কিন্তু ইনহিবিট করে না ভাই, ইনহিবিট করে না, কারণ সিসিকে মানেই সিসিকে দুটো পার্ট, একটা সিসিকে একটা পিজেড। একদিকে সিসিকে গল ব্লাডারে কন্ট্রাকশন করে বাইলকে বার করে, আর একদিকে পিজেড কি করে? প্যানক্রিয়াটিক এনজাইম বার করে। তার মানে সিসিকে কোনোদিনই প্যানক্রিয়াটিক এনজাইমকে ইনহিবিট করে না, দুটোকেই এরা স্টিমুলেট করে, দুটোকেই এরা স্টিমুলেট করে। আর বাকিগুলো তো ঠিকই আছে, তাহলে এটাই ভুল ছিল একমাত্র। এর মধ্যে কোনটা সেকেন্ডারি মেটাবোলাইট নয়? সেকেন্ডারি মেটাবোলাইট কিন্তু তোদেরকে বারবার বলেছি পড়তে হবে, পড়তে হবে। কোনটা? টক্সিন, টক্সিন, অ্যাব্রিন, রাইসিন, তারপরে লেকটিন, কনকাভ্যালিন, পড়তে হবে কিন্তু। লেকটিন, কনকাভ্যালিন, অয়েলের মধ্যে লেমন গ্রাস অয়েল, পড়তে হবে। গোলায় কি? গোলায় হচ্ছে ড্রাগস আর অ্যালকালয়েড, এইটা বলে নি। অ্যালকালয়েডের মধ্যে কিন্তু মরফিন, কোডিন রয়েছে, ড্রাগসের মধ্যে কিন্তু ভিনব্লাস্টিন, কারকিউমিন রয়েছে, তাই ওই দুটোই গোলায়। বাকি তোরা জানিস যে পলিমার হচ্ছে সেলুলোজ পলিমার, গাম পলিমার, তাই বাকিগুলো কিন্তু গোলাবে না। লেকটিনে এল আছে, কনকাভ্যালিনে এল আছে, অয়েল লেমন গ্রাস অয়েল, বাকিগুলো গোলাবে না। শুধু তোর মরফিন কোডিন তুই যদি না পড়ে যাস তোর মনে হবে এটা ড্রাগ, কিন্তু মরফিন কোডিন কিন্তু অ্যালকালয়েডে লেখা, আর ভিনব্লাস্টিন, কারকিউমিন ড্রাগসে লেখা। বাট এদের মধ্যে কোনটা সেকেন্ডারি মেটাবোলাইট? মরফিন অলরেডি বলে দিলাম, মরফিন কি? অ্যালকালয়েড। রাবার কি? পলিমার। বাট অ্যামাইনো অ্যাসিড কি? প্রাইমারি মেটাবোলাইট। মোনোটার্পিন কি? টার্পিনয়েড। তাই বাকি তুই চিনে ফেলবি, টার্পিনয়েড যে মোনোটার্মিন সেটা যে পড়ে যাবে না সেও মার্ক করে দেবে। তারপরে প্রশ্ন, জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে আমরা কি করি? আমরা ডিএনএ দৌড় করাই। আমরা একদিকে চার্জ দিয়ে দিই, পজিটিভ চার্জ, আমরা অ্যানোড দিয়ে দিই, এবং ডিএনএ যেহেতু নেগেটিভলি চার্জ, তাই যার ওজন সব থেকে কম সে সামনে চলে যায়, যার ওজন সব থেকে বেশি সে পিছনে চলে যায়, এবং এরকম ভাবে এরা ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে এরা কি করে? সেপারেশন অফ ডিএনএ ফ্র্যাগমেন্টের করি আমরা জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে। কোন জেল ইউজ করা হয়? অ্যাগারোস জেল ইউজ করা হয়, অ্যাগারোস জেল ইউজ করা হয়। সামনে আমরা কি রাখি? অ্যানোড, এবং এরপরে আমরা কি করি? এরপরে আমরা আলট্রাভায়োলেট রে দিয়ে এটাকে কি করে নিই? এটাকে আমরা এক্সট্রাক্ট করে নিই, যেটাকে আমরা কি বলি? ইলিউশন, যেটাকে আমরা কি বলি? ইলিউশন। এবং কি দিই? এথিডিয়াম ব্রোমাইড দিয়ে আমরা রং করি, এথিডিয়াম ব্রোমাইড দিয়ে রং করে আমরা তুলে নিই, সেটাকে বলি আমরা ইলিউশন। কোনটা? অড ওয়ান। আবার চলে এসে সমবৃত্তীয় সমস্ত অঙ্গ, কোনটা এর মধ্যে? অড বলেছে। ফ্লিপার অফ পেঙ্গুইন এবং ডলফিন, আই অফ অক্টোপাস এন্ড ম্যামল, পটেটো এন্ড সুইট পটেটো, এই সবকটা হচ্ছে অ্যানালোগাস। একমাত্র হোমোলোগাস হচ্ছে লাস্টেরটা, থর্ন অফ বগনভিলিয়া এবং টেন্ড্রিল অফ কিউকার্বিটা। স্পেলিং মিস্টেক আছে, বাট এটাই হচ্ছে একমাত্র যেটা এ। কার্ডিয়াক আউটপুট বলে দিয়েছে 6.4 লিটার, মানে 6400 ml। কার্ডিয়াক আউটপুটের ফর্মুলা তোদেরকে শিখিয়েছি, স্ট্রোক ভলিউম ইন্টু হার্ট রেট। তাহলে কার্ডিয়াক আউটপুট কত বলেছে? 6400 ml। স্ট্রোক ভলিউম বার করতে বলেছে, এইটা বলে দিয়েছে। তাহলে স্ট্রোক ভলিউম কত বেরোচ্ছে? 80 ml। ভাই যোগ বিয়োগ গুণ ভাগ করে নে, এগুলো আর বলে লাভ নেই। তারপরে প্রশ্ন, ডিউরিং ইচ কার্ডিয়াক সাইকেল টু প্রমিনেন্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড। সেকেন্ড হার্ট সাউন্ড কেন তৈরি হয়? তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড কেন তৈরি হয়? এট্রিও ভেন্ট্রিকুলার ভালভ গুলো ক্লোজ হয় বলে। সেকেন্ড হার্ট সাউন্ড কেন তৈরি হয়? সেমিলুনার ভালভ গুলো ক্লোজ হয় বলে। তাহলে ক্লোজিং অফ দা সেমিলুনার ভালভ। তারপরে প্রশ্নে যাই, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন
দ্য লিঙ্ক পসিবল। লিঙ্ক লিঙ্ক করা মানেই, এই শব্দটা লিঙ্ক চলে এলো মানে তুই জুড়ছিস, জোড়া মানেই একটা এনজাইম, দ্যাট ইজ ডিএনএ লাইগেজ। তারপরের প্রশ্ন, পেরিপ্ল্যানেটা আমেরিকানা আরশোলার ডেভেলপমেন্ট হচ্ছে পরোমেটাবোলাস, সবাই জানে, এটা ব্যাপার নেই। পিসিআর এর স্টেপ এবছর কিন্তু পরীক্ষায় আসবে। পিসিআর এর স্টেপ কি? সবার প্রথমে তুমি আগে ডিএনএটাকে ভাঙো। পিসিআর এর উদ্দেশ্য কি? পিসিআর এর উদ্দেশ্য হচ্ছে আমি একটা ডিএনএ এর বিলিয়ন কপি তৈরি করব, প্রচুর কপি তৈরি করব। তো সবার আগে কি করব, যে ডিএনএটাকে ভাঙবো, যেটাকে আমরা বলি ডিন্যাচুরেশন, যেটা কি হবে, হাই টেম্পারেচারে হবে, এবং আমরা ডিএনএটাকে আগে ভাঙবো হিট দিয়ে। এরপরে কি করব, এরপরে আমরা প্রাইমার লাগাবো, যেটাকে আমরা বলি অ্যানিলিন, এবং লাস্টে আমরা নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি করব বাই দ্য হেল্প অফ ট্যাক পলিমারেজ। এই এনজাইমটা যেটা থার্মোস্টেবল এনজাইম, এটা হিট স্টেবল, কারণ অতিরিক্ত হাই হিটে করছি, সেটাকে আমরা এক্সটেনশন বলি বা পলিমারাইজেশন বলি, যাই বলি না কেন। তাহলে ডিনেচারেশন, অ্যানিলিং এবং এক্সটেনশন, এই তিনটে স্টেপে আমরা একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এবং এরকম ভাবে 2 টু দি পাওয়ার n নাম্বার অফ ডিএনএ তৈরি করতে পারি আফটার nth সাইকেল। মানে একবারের পরে দুটো, দুবারের পরে 2 টু দি পাওয়ার 2, তিনবারের পরে 2 টু দি পাওয়ার 3, এরকম ভাবে n টাইমের পরে 2 টু দি পাওয়ার n নাম্বার অফ ডিএনএ তৈরি করব। ডিনেচারেশনটা হাই টেম্পারেচার, অ্যানিলিংটা রিলেটিভলি লো টেম্পারেচার, আবার পলিমারাইজেশন বা এক্সটেনশনটা আবার হাই টেম্পারেচার, এবং সেই এনজাইমটা ইউজ হয় ট্যাক পলিমারেজ, এবং যেহেতু এটা হাই টেম্পারেচার তাই ওই এনজাইমটা থার্মোস্টেবল এনজাইম, মানে হিট ওকে নষ্ট করতে পারে না। থার্মাস অ্যাকুইটিকাস ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়। এদের মধ্যে কোনটা ব্যাকটেরিয়াল? ম্যালেরিয়া তো ভাই প্রোটোজোয়াল। কোন প্রোটোজোয়া ম্যালেরিয়া করে? লোকে বলে ম্যালেরিয়া মশা করে, ম্যালেরিয়া মশা করে না ভাই, ম্যালেরিয়া করে প্লাজমোডিয়াম, যেটা একটা প্রোটোজোয়া। আর একটা প্রোটোজোয়া গঠিত রোগের নাম কি পড়তে হয়? এন্টামিবা হিস্টোলাইটিকা। কি করে? অ্যামিবিয়াসিস। বাট এখানে যে ডিসেন্ট্রি রয়েছে, ডিসেন্ট্রি ব্যাকটেরিয়া করতে পারে, তোদেরকে বলেছিলাম ব্যাসিলারি ডিসেন্ট্রি। শিগেলা বলে একটা ব্যাকটেরিয়া রয়েছে, যেটা একটা ব্যাসিলাস, সে করতে পারে। এবং প্লেগ, এটাও ইয়েরসিনিয়া পেস্টিস, এরাও ব্যাকটেরিয়া। সো বোথ 1 and 3 হচ্ছে তোর ব্যাকটেরিয়াল। তারপরের প্রশ্ন, প্যালিনোটোলজিক্যাল, আমি ক্লাস 10-এ কালকেই পড়াচ্ছিলাম, প্যালিনোটোলজিক্যাল মানে কি? ফসিলস। ফসিলস। কমন কোল্ড এবং নিউমোনিয়ার মধ্যে পার্থক্য কি? এটা আমি এইচএমপিভি ভাইরাস, যেটা ফেসবুকে অলমোস্ট ভাইরাল হয়েছে, 4 মিলিয়ন ভিউজ, খুব ভালো। আমি সেখানেও বলছিলাম যে কমন কোল্ড যেটা এইচএমপিভি করে, তারা যদিও এইচএমপিভি লাংকে ইনভলভ করে, বাট এইখানে কমন কোল্ড মানে রাইনো ভাইরাস। রাইনো ভাইরাস কিন্তু লাংকে ইনভলভ করে না, যেটা নিউমোনিয়া করে। সো নিউমোনিয়া ইজ কজড বাই আ ভাইরাস, ফালতু কথা ছেড়ে দে। নিউমোনিয়া, এই যে নিউমোনিয়া ইনফেক্ট অ্যালভিওলাই, কিন্তু কমন কোল্ড শুধুমাত্র আপার রেসপিরেটরি ট্র্যাক্টকে ইনভলভ করে। সো অপশন 2। তা রাইনো ভাইরাস লাংসকে ইনভলভ করে না, ওই জন্য অতটা ডেঞ্জারাস না। বাট নিউমোনিয়া ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা হিমোফিলাস, তারা লাংকে ইনভলভ করে, আঙুল ফাঙুলকে নীল ফিল করে দেয় আর কি। শেষ প্রশ্ন, ফিটাসের প্রথম মুভমেন্ট, এটা একদম মুখস্থ করতে হবে তোকে। 5th মান্থে এই জিনিসটা হয়, ওই পরপর 1 মাস 2 মাস 5 মাস 8 মাসে কি হয় ওটা তোদের মুখস্থ করতে হবে। এই হয়ে গেল আজকের মতো ক্লাস। যেটা যেটা বললাম, যারা আমার টেলিগ্রাম চ্যানেলে নেই, টেলিগ্রাম চ্যানেলটা থাকিস, কারণ এই নিটের টাইমে ওটাকে আমি একটু অ্যাক্টিভ করি, সমস্ত আপডেট দিই, এগুলো আমাদের যে ম্যারাথন ক্লাস হবে এইগুলো হবে। আর যারা ক্লাস 10-এর জন্য অলরেডি বলে দিলাম, একটু বলিস যারা যদি কেউ দেখতে চায়, কারণ ওটা ফ্রি অফ কস্টেই, আমার ক্লাস সবসময় ফ্রিতেই থাকবে মোটামুটি। যদি আমরা মাধ্যমিকের, আমার প্ল্যান নেই কোনো মাধ্যমিকের, কিন্তু আমি যা পড়াবো ইউটিউবে পড়াবো, কারণ আমি সারা বছর পড়াতে পারবো না, আমি মাধ্যমিকের আগেই পড়াবো, আবার পরের বছর মাধ্যমিকের আগে। তো এটা অক্সিজম মাধ্যমিক ইউটিউব চ্যানেল। আর ক্র্যাশ কোর্সে যেটা বললাম, ফিনিক্স ব্যাচের লোকের একবার ফোন করিস না, বাট যারা নেই তারা যদি জয়েন করতে চায় ক্র্যাশ কোর্সে, আমরা 2000 টাকা কোর্স ফি রাখবো, এবং সেখানে আমরা 4 দিনের পুরো পুরো সিলেবাস শেষ করবো। লম্বা লম্বা ক্লাস হবে, 10 ঘন্টা 10 ঘন্টা করে, এবং তারপরে আমরা আবার অনলাইনে শেষ করব। অফলাইন মক টেস্ট নেবো 1টা থেকে 2টো, এবং অনলাইন 10টা মক টেস্ট নেবো। মানে ক্র্যাশ কোর্সটা একটা এমন করবো যাতে লোকের লাভ হয় আর কি। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার সবাই জানে, ডেসক্রিপশনে থাকে, দেখে দেখে নিস। এই আর ফুল সিলেবাস টেস্টগুলো দে, এবং এই যে ডিসকাশনগুলো করছি সেগুলো দেখ, তাতে কিন্তু পুরো সিলেবাস রিভিশন হবে। দেখা হবে পরের ক্লাসে।